কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুত হচ্ছে পুলিশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নরসিংদীর অপরাধপ্রবণ এলাকায় শিগগির চালানো হবে চিরুনি অভিযান। চিন্তা ভাবনা করছে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলে একটা কম্বিং অপারেশন করা হবে। নাটোরে ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা। তদন্ত শেষে ব্যবস্থা বলছে পুলিশ। শীতের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শরীয়তপুর সদর হাসপাতালের শয্যা সংকট, বারান্দায় রেখেও চলছে চিকিৎসা। বাবুর ঠান্ডা কাশ, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে ভর্তি দিছে। বুকে ইনফেকশন পাইছে, এখন তো বারান্দায় আছি, তো ঠান্ডার কারণে আরো সমস্যা হইতেছে। চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল মাঠে নিত্যপণ্যের বাজার। বিদ্যালয় কমিটির বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা প্রশাসকের। এখানে বাজার বসানোর কোনো সুযোগ নেই, ইজারা দেওয়ার প্রশ্নই আসে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি দিয়ে একটা মাঠ। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই মধ্যে সিইসির ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন। বিকেল ৪টায় ভাষণ রেকর্ডের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তফসিল ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে সাক্ষাতের বিষয় নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বলেন, রাষ্ট্রপতিকে সিইসির পক্ষ থেকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ব্যালটের রং, গণনা পদ্ধতি, প্রবাসীদের ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয় ও রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে অবহিত করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। আগামীকাল ১১ই ডিসেম্বর সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। বাগেরহাটে ৪টি ও গাজীপুরে ৫টি সংসদীয় আসন বহাল থাকছে। হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগে। রায়ের পর রিটকারী আইনজীবী জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে গেজেট প্রকাশ করতে পারে। পরে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, রায়ের বিষয়ে লিখিতভাবে জানাবেন ইসিকে। বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন বহাল থাকায় আদালত প্রাঙ্গণে এই বাঁধভাঙা উচ্ছ্বাস বাগেরহাট জেলার মানুষের। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলায় ৪টি আসন বহালের পক্ষে মত দেন। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ না করায় এখন থেকে গাজীপুরের আসন সংখ্যা হবে ৫টি। পরে বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের পক্ষে রিটকারী আইনজীবী বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। যেহেতু হাইকোর্ট ডিভিশনের এই রায়ের উপরে অ্যাপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করে নাই, সুতরাং আজ 11:30 থেকে নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। এদিকে ইসির আইনজীবী বলছেন, জনসংখ্যার ভিত্তিতেই বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে 3টি এবং গাজীপুরের আসন সংখ্যা 1টি বাড়িয়ে 6টি করা হয়। এখন আপিল বিভাগের রায় বাস্তবায়ন করতে হবে ইসিকে। আমি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো। আপনারা জানেন যে
আপিল বিভাগের একটা আদেশ বা একটা রায় হওয়ার পরে রিভিউ করার একটা অপশন থাকে। আমি জানি না, এটা নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংসদীয় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পুনর্নির্ধারণ করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে ইসি। সেই গেজেটে বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। এরপর থেকেই আন্দোলনের নামে বাগেরহাটের একটি আসনের বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনের প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানী বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে হয় এই সংবাদ সম্মেলন। ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা ১১ আসনে, আক্তার হোসেন রংপুর ৪ আসনে, ঢাকা ১৮ আসন থেকে নির্বাচন করবেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম লড়বেন পঞ্চগড় ১ আসনে, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসনে, ঢাকা ৯ আসনে নির্বাচন করবেন তাসনিম জারা। ১২৫ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাবি, তৃণমূল থেকে কেন্দ্রীয় আসন ভিত্তিক সেরাদের দেয়া হয়েছে প্রতিনিধিত্বের দায়িত্ব। হেভিওয়েটদের মধ্যে ঢাকা ১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুর ৪ আসন থেকে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮। নিজ এলাকা পঞ্চগড় ১ আসন থেকে সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ লড়বেন কুমিল্লা ৪ থেকে। তালিকা ঘোষণার সময় জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র কাঠামোকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের শাপলাকলিতে ভোট দেওয়ার আহ্বান জানান দলের সদস্য সচিব নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, দ্বিতীয় ধাপে বিএনপি জামায়াতের বিদ্রোহী তবে সংস্কারের পক্ষে আছেন এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পঞ্চগড় ১ মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা ১১ মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা ১৭ ডাক্তার তাজনুবা জাবিন, ঢাকা ১৮ নাসিরউদ্দিন পাটোয়ারি, কুমিল্লা ৪ হাসনাত আব্দুল্লাহ। যারা প্রার্থী তালিকায় আমাদের নমিনেশন প্রার্থী হবেন তাদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন থাকবে যে আপনারা হায়ের পক্ষে মাঠে ক্যাম্পেইন করবেন, শাপলাকলিতে ভোট চাইবেন। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমের সাথে সংশ্লিষ্টতা থাকলে প্রার্থিতা হারাতে হবে। বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে অভিযোগ করে জানান, এনসিপি ক্ষমতার জন্য নির্বাচন করছে না। ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। এই কথাটাকে বলছেন, আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কয়টা সিট পাবো বা আমরা কয়টা সিট প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার। নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক না হলেও দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাহিদ ইসলাম। বাকি আসনগুলোয় ধাপে ধাপে মনোনয়ন দেয়া হবে জানান তিনি। আমরা বলবো আপনারা হ্যাঁ এর পক্ষে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত হচ্ছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নরসিংদী পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারাগার থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। এছাড়া নরসিংদীর অপরাধ প্রবণ এলাকায় দ্রুত চিরুনি অভিযান শুরু হবে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে জনগণের মতো পুলিশের মনোবলও বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার। চিন্তা ভাবনা করছে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, ওখানে হাতিয়ার ঠাতিয়ার আছে, ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলা একটা কম্বিং অপারেশন করা যায়। যেখানে একেবারে চাঙ্গা, পুলিশের মনোভাব কেমন আছে তোমরা? যারা দেশকে অস্বীকার করে তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই, নাটোরে এমনটা বলেছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে আলাইপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের অবদান জাতি আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। বিগত সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এজন্য তাদের বিচারের আওতায় আনতে হবে। মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আতিকুর রহমান তালুকদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। যারা এই সঠিক ইতিহাস বিকৃতি করে মুক্তিযোদ্ধাকে রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, আজকে সুযোগ এসছে এদেরকে কাজ করা, দাঁড় করা, বিচারের মুখোমুখি দাঁড় করা। হজ ব্যবস্থাপনা সহজ করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
অতীতের মতো কোনো সিন্ডিকেট এখানে কাজ করতে পারবে না, নাটোরে এমনটা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় সকলে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। অতীতে হাজিদের জিম্মি করার যে প্রবণতা ছিল তা এখন শূন্যের কোটায় নিয়ে আসা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাড়ি ভাড়া সহ সকল কাজ সম্পন্ন করায় গত বছর মোট 8.5 কোটি টাকারও বেশি হাজিদের ফেরত দেওয়া হয়েছে। পরে ধর্ম উপদেষ্টা জেলার আরও 2টি মডেল মসজিদ উদ্বোধন করেন। আমার মন্ত্রণালয়ের বিজ্ঞ কর্মকর্তাবৃন্দ সবাই আমরা স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছি। এখানে কোনো 2 নম্বরই সিন্ডিকেট করে হাজিদেরকে জিম্মি করার অতীতের যে প্রবণতা ছিল এটা আমরা একেবারে 0 পয়েন্টে নিয়ে এসেছি। নাটোরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার আসামি হয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও স্বজনরা। অভিযোগ, মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী সহ স্থানীয়রা। পুলিশ বলছে 2টি মামলারই তদন্ত চলছে, অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের অভিযোগে এলাকায় গণপিটুনি, হাসপাতালে ভর্তি করেছিল স্বজনরা। মামলার খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে এলাকায় গা ঢাকা দেয় সদর উপজেলার জংলি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি। পরদিন পালানোর চেষ্টা করলে আবারও তাকে ধরে ফেলে স্থানীয়রা। এই দফায় গাছের সাথে বেঁধে মারধর করা হয় অভিযুক্তকে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই আসামিকে। অভিযুক্তের সুষ্ঠু বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের এলাকাতে এরকম ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটে নাই। দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার। লোকটা আসলে অনেক খারাপ, ওনার চরিত্র ভালো না। উনি রাস্তাঘাটে যখন যে মেয়ে মানুষদের দেখে উনি খারাপ ইঙ্গিত করে কথা বলে। এরপর গেল 26 নভেম্বর পাল্টা মামলা করেন ধর্ষণ মামলায় কারাগারে থাকা ব্যক্তির স্ত্রী। নির্যাতনের শিকার নারীর স্বামী সহ পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও লুটপাটের মামলা করেন তিনি। তাদের সাথে বাইন্দা অনেকেই মারছে ভাই, পাড়ার অনেকেই মারছে। আর পাড়ার মানুষের সবাক বলিছে যে ধর্ষণ করছে। কেউ কি দেখছে? কেউ তো দেখেনি। আমার কথা তুই প্রমাণ নাই, বুনিয়াতে হচ্ছে এই কেসে ফাঁসার লাভার মারতেছে, এইভাবে অপমান করলো। এটা তো করা উচিত হয়নি। প্রমাণ বাই কর, তারপর আমি যা করার আমি করব। এদিকে ডাক্তারি পরীক্ষায় ভুক্তভোগী নারীকে ধর্ষণের আলামত মিলেছে। অভিযুক্তই অপরাধী কিনা তা নিশ্চিতে ডিএনএ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। জোরপূর্বক শারীরিক সম্পর্কের লক্ষণ ছিল, তবে আমরা যে ভেজানা সব টেস্ট করি সেখানে কোনো ইয়ে ছিল না, মানে পরীক্ষা করি সেটাতে কোনো স্পার্মাটোজোয়া পাওয়া যায়নি। আর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় স্যাম্পল পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পাল্টা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আমার মেয়ে আমার চাচা শ্বশুরদের উল্টা মামলা কেস দিয়েছে। আর আমাদের বাসার এসে এই গেট ধাক্কায়, জানালা ধাক্কায় হয়রানির উপর রাখছে। আজ অনেক দিন এসে বাসায় থাকতে পারি না। বাসার আশেপাশে হুমকি দিয়েছে, মারধর করবে, ধরতে পারলে নিয়ে যাবে। যদি সমঝোতা না আসে তাহলে আমাদের নামে এই মামলা করবে। মামলা করার আগে বলছিল তাহলে আমাদের নামে একটা মিথ্যা মামলা করবে। 2টি মামলারই তদন্ত চলছে। আসল অপরাধীকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পুলিশ। 2টি মামলাই এখন সদর থানায় তদন্তাধীন রয়েছে। আমরা প্রকৃত যারা ভিকটিম তারা যাতে ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি। ঘটনার সূত্রপাত গেল 13 নভেম্বর। প্রতিবেশীর বউকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মধ্যবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে পাকড়াও করে গণপিটুনি দেয় এলাকাবাসী। সেদিন রাতেই ভুক্তভোগী নারীর স্বামী থানায় মামলা করে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থায় চিকিৎসক ও নার্সদের, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ফলে নানা সমস্যায় পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা। শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড়। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা। 10 শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি কয়েক গুণ। শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। 4 দিন ধরে পেট ব্যথার বমি, বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা নিচ্ছি, এতে কাজ হয় না। তো আজকে সকালে হসপিটাল আসছি, তাকে ঠান্ডা
অনুভব করি, বুকের মধ্যে শব্দ হয়। 4 দিন যাবত বাবুর ঠান্ডা কাশ, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে ভর্তি দিচ্ছে। শিশু ডাক্তার দেখাইছি, দেখানোর পর সেই ডাক্তার বলছে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করতে। বুকে ইনফেকশন পাইছে, এখন তো বারান্দায় আছি তো ঠান্ডার কারণে এখন আরো সমস্যা হইতাছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে গেল 1 সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় 7,000 রোগী, যাদের মধ্যে অধিকাংশই জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। আরও লোড পড়ে, 80 জন হয়, 100 হয় মাঝে মধ্যে। সেক্ষেত্রে আমরা 2 জন যেরকম সেবা দিব 10 জনের, সেই মান কিন্তু থাকে না। রোটা ভাইরাসের প্রকোপটা ডায়রিয়ার রোগীর ক্ষেত্রে বেড়ে যায়, এবারও তাই ঘটছে। সো সেগুলো আমরা ফ্লুইড কারেকশন করলেই দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু সময় কিছুটা সময় পরে ঠিক হয়ে যাচ্ছে। শিশু ওয়ার্ডে এখন একটু ঠান্ডার রোগী বেড়ে গেছে। হাসপাতালের আরএমও জানিয়েছেন সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। মজুদ রয়েছে পর্যাপ্ত ঔষধের। যদিও সমস্যা হচ্ছে, তারপরেও এই আমাদের সীমিত জনবল দিয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি রোগীদের সর্বোত্তম চিকিৎসাটুকু দেওয়ার। কিন্তু আমাদের জনবল 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল সেটাই নাই। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে। 100 শয্যার শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছে দ্বিগুণেরও বেশি। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ঠান্ডাজনিত রোগের প্রকোপের আরও খবরাখবর জানাতে কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা তো বেড়েই চলেছে। হাসপাতালের ওয়ার্ড ও বহির্বিভাগে এখন এই মুহূর্তে রোগীর চাপ কেমন দেখছেন? সোহার, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামে শীতজনিত রোগীর সংখ্যা অনেক বাড়তে শুরু করেছে। আমরা আজকের চিত্র যদি বলি, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আজকে 450 রোগী ভর্তি রয়েছে। আর বহির্বিভাগে, যেটা আমরা দিনের বেলা দেখি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডাক্তাররা যেটা দেখে, সেখানটা প্রায় 750 মতো রোগী আজকে তারা দেখেছে। তবে সোহার, একটা বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট কিন্তু তীব্র রয়েছে। কেননা যেখানটা 50টি ডাক্তার থাকার কথা, কনসালটেন্ট এবং বিশেষজ্ঞ সহ 50 জনের পদ, সেখানটায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 20 থেকে 21 জনের মতো ডাক্তার রয়েছে। যার কারণে রোগী দিন দিন যে পরিমাণে বাড়ছে, ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শীতজনিত, সেইখানটায় শিশু এবং বৃদ্ধদের রোগীর সংখ্যাটা বেশি। এই চিকিৎসাগুলো দিতে গিয়ে তারা কিন্তু এক ধরনের হিমশিম খেচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নার্সের সংকটটা তেমন নাই, তবে অন্যান্য জনবল যেগুলো রয়েছে, পরিচ্ছন্ন কর্মী সহ চিকিৎসক, সেই সংখ্যাগুলো সংকট রয়েছে। তবে এগুলো আমরা জানি যে কুড়িগ্রামের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জেলা, নদ নদীময় জেলা কিন্তু কুড়িগ্রাম। এখানটা চরাঞ্চল সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসার কেন্দ্রবিন্দু কিন্তু কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। সেখানটায় চিকিৎসক সংকট সহ অন্যান্য জনবল সংকট থাকার কারণে এখানটায় যে পর্যাপ্ত চিকিৎসা পাওয়ার কথা কুড়িগ্রামবাসী, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। একটু উন্নত চিকিৎসার জন্য রংপুর, বগুড়া অথবা ঢাকায় যেতে হয়, যেটা এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কিন্তু সেটার সাথে সামঞ্জস্য হয় না, যার কারণে তারা বিপাকে পড়ছে চিকিৎসা ক্ষেত্রে। এই জন্য এই স্থানীয় এবং কুড়িগ্রামবাসী যে বিষয়টার দাবি, যে দ্রুত চিকিৎসক সংকটটা দূর করার জন্য বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট যেসব চিকিৎসক রয়েছে তাদের পদগুলো দ্রুত পূরণ করার দাবি জানিয়েছে। আর আবহাওয়া সূত্রে যে বিষয়টি আমরা জানি আজকে কুড়িগ্রামের তাপমাত্রা সর্বোচ্চ দিনে যেটা গিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন সকাল 6টায় ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা বিগত কিছুদিনের, আমরা যদি 10-15 দিনের কথা বলি, তাহলে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গিয়েছে। আর আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে কুড়িগ্রামে হিম বাতাস যেটা বয়ে যাচ্ছে, সেটা ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, যার কারণে এই অঞ্চলে শীতের প্রকোপটা কিছুটা হলেও বাড়তে শুরু করেছে। সোহার। নাজমুল, আপনাকে ধন্যবাদ। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন করেছে পৌর বিএনপি। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নেয় বিএনপির স্থানীয় পর্যায়ের কর্মী সমর্থকেরা। মানববন্ধনকারীরা জানান 15 একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার দক্ষিণ
তক্তাবুনিয়ার জামাল গাজী ও মন্নাফ হাওলাদারের মধ্যে সংঘাত চলছিল। এর মধ্যেই মন্নাফ হাওলাদারের পরিবারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে জামাল গাজীর পক্ষ। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে পাল্টা মামলা করে হামলাকারীরা। মামলায় আসামি করা হয় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান সহ আরও কয়েকজনকে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। নির্বাচনের কারণে তার কাছে হয়তো একটা পক্ষ আসে সালিসির জন্য বা পরামর্শের জন্য আসে, এই পরামর্শটা দেওয়াটা কি অন্যায়? ন্যায্য পরামর্শ, লিগ্যাল পরামর্শ। এরকম একটা মিথ্যা ভুল মামলায় জড়িয়ে তার নির্বাচনীয় ইমেজ নষ্ট করার জন্য আর সামনে আমাদের ধানের শীষের নির্বাচনের ক্ষতির জন্যই তারা উঠে পড়ে লেগেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বসে নিত্যপণ্যের বাজার। স্কুল মাঠে দোকান থাকায় নিয়মিত হয় না অ্যাসেম্বলি, ব্যাহত হয় পাঠদান ও ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলা। অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষ ইজারাদারদের যোগসাজশেই চলে অবৈধ এই বাজার। বার্ষিক পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের এই চিত্র দেখে হতবাক খোদ জেলা প্রশাসকও। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এটি আসলেই স্কুল নাকি বাজার? প্রথম দেখায় এমন প্রশ্ন জাগতেই পারে। সপ্তাহে সোম আর শুক্রবার এমন দৃশ্যের দেখা মেলে ফরিদগঞ্জের চিরকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এলাকাবাসী জানায় প্রাথমিক এই বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরেই বসে বাজার। একসময় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা সবজি নিয়ে মাঠে বসতেন। বাজারটি জমজমাট হয়ে উঠলে নিয়ন্ত্রণ নেয় স্থানীয় প্রভাবশালীরা। বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত আওয়ামী লীগ নেতারা। বর্তমানে ইজারার নামে টাকা তুলছেন বিএনপি নেতা পরিচয়দানকারী মাসুদ আলম। অভিযোগ রয়েছে স্কুল কমিটির যোগসাজশেই চলে অবৈধ এই বাজার। এমনকি যেদিন বাজার বসে সেদিন আগে ভাগেই ছুটি দেয়া হয় স্কুল। পড়াশোনা করছি এই স্কুলেই, তো দীর্ঘদিন ধরে এই স্কুল মাঠে বিভিন্ন বাজার, যেমন সবজির বাজার, জুতা, বিভিন্ন জিনিস উঠতো, বলা মানে পড়ার বিভিন্ন ব্যাঘাত ঘটতো। এটা খারাপ। স্কুলে লেখাপড়ার টাইমে স্কুল বাজারটা মিলে বাজারে দিয়ে সকালে স্কুল দিয়ে দিতে হয়। ব্যবসায়ীরা জানায় স্কুলের কাছেই 4% জমি বাজার বসানোর জন্য ইজারা দেয়া আছে, কিন্তু জায়গাটি ছোট হয় স্কুল মাঠেই বসে নিত্যপণ্যের বাজার। আর খাদের দাম বিগত দিনে 40 টাকা, লাগে 80 টাকা। স্কুলের সামনে দোকানদারি করতাম, প্রতি বাজারে 40 টাকা করে দেওয়া লাগতো। স্কুলের মাঠটা যেন বাদ দিয়া ইজারা দেওয়া হয়, যে টুকু অংশ থাকে এইটুকু অংশ কর্তন করে যেন বাজারটা যেন ডাক দেওয়া হয়। নির্দিষ্ট জায়গা ছেড়ে স্কুল মাঠে বাজার বসিয়ে টাকা আদায়ের বিষয়ে সদুত্তর মেলেনি ইজারাদার মাসুদ আলমের কাছে। বিগত সময় ইজারা দিতে এই নিয়মে আমি নিছি। স্কুল মাঠ তো আর ইজারা দেওয়ার সুযোগ নেই। ভিতরে যেহেতু জায়গা বাজার হয়ে গেছে, যেহেতু বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেখানে একটা ব্যান্ডেল করে দেওয়া দরকার ছিল যে সোমবার যেহেতু বাজারের দিন, তাহলে সেখানে স্কুল বন্ধ হওয়ার পরে বাজার এই সাইডে মিলিয়ে হইব, কারণ স্কুল কমিটি তো অলরেডি একটা টাকা নেয় ভাই। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাওয়া যায়নি স্কুল কমিটির দায়িত্বশীল কাউকে। জান কেন, আপনি তো প্রধান শিক্ষক, তাই না? গত সোমবার বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকের। বাজারটি উচ্ছেদের নির্দেশ দেন তিনি। আমি জেলা প্রশাসক হিসেবে এরকম একটা পরিবেশ দেখতে পাবো বা দেখছি, এটা আমার কাছে সত্যি অপ্রত্যাশিত। আমি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদকে দায়ী করবো, তার পাশের ভবনে এরকম একটা সুন্দর বিদ্যালয়, চমৎকার একটা বিল্ডিং, তাদের সেই কর্তৃপক্ষ দায়ী আছে যে এখানে বাজার বসানোর কোনো সুযোগ নেই, ইজারা দেওয়ার প্রশ্নই আসে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি দিয়ে একটা মাঠ। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস। জাহিদ হাসান, যমুনা নিউজ। জাতীয় সংসদের সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ 8 দফা দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এ সময় আন্দোলনকারীরা সরকারি চাকরি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে দলিত সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। এছাড়া খাস জমি বরাদ্দের মাধ্যমে দলিতদের ভূমি অধিকার নিশ্চিতের দাবিও তোলেন তারা। উপস্থিত ছিলেন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী সংগঠনের জেলা শাখার উপদেষ্টা, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। আজ ভোলা ও নড়াইল মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় জেলা দুটি। দিনটি উপলক্ষে সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি এতে অংশ নেন মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর জোর দেন তারা।
সভায় জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নড়াইল মুক্ত দিবস উপলক্ষে সকালে জেলা জজ কোর্ট সংলগ্ন বদ্ধভূমি ও পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সহ আরও অনেকে। বুক ছিঁড়ে বের করা রক্ত দিয়ে নিজের নাম লিখে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন বগুড়ার প্রফুল্ল চাকি। 1908 সালে এপ্রিলে তৎকালীন ভারতবর্ষের মুজাফরপুরে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার মিশনে অংশ নেয়া এই বিপ্লবী পুলিশের হাতে ধরা না দিয়ে নিজের পিস্তলের গুলিতে আত্মাহুতি দেন। আজ এই বিপ্লবীর 137তম জন্মদিবস। বগুড়ায় তার জন্মভিটা সহ নানা স্মৃতি এখন প্রায় নিশ্চিহ্ন। হয়তো ভাবছেন প্রায় 117 বছর আগে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রথম জীবন উৎসর্গকারী বাঙালি শহীদ প্রফুল্ল চাকির গল্প বলতে গিয়ে আপনাদেরকে কেন এমন ঝোপঝাড় জঙ্গলে ভরা জায়গায় নিয়ে আসলাম। আসলে জাতি হিসেবে এটি হয়তো আমাদের বাস্তবতা। কয়েক যুগ কেটে গেলে আমরা আমাদের বিপ্লবের মহানায়কদের এভাবেই ভুলে যাই। সেই রকম বিস্মৃতির এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বাঙালি শহীদ প্রফুল্ল চাকির এই জন্মভিটা। 1888 সালে বগুড়ার শিবগঞ্জের বিহার গ্রামে জন্ম প্রফুল্ল চন্দ্র চাকির। বিহার তখন ব্রিটিশ সাম্রাজ্যের বেঙ্গল প্রেসিডেন্সির প্রত্যন্ত এক গ্রাম। স্থানীয় স্কুলের পাঠ চুকিয়ে 1902 সালে প্রফুল্ল ভর্তি হন রংপুর জিলা স্কুলে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ায় স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি। 1906 সালে কিশোর বিপ্লবী হিসেবে তার জায়গা হয় কলকাতায় বারীন্দ্র কুমার ঘোষের আস্তানায়। 1908 সালে অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পড়ে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর ওপর। বোমা দিয়ে মারতে গিয়ে ভুলবশত তারা হত্যা করেন দুই ইংরেজ নারীকে। দুই বিপ্লবী পালাতে গিয়ে ক্ষুদিরাম গ্রেফতার হন ওয়াইনি স্টেশনে, আর সমস্তিপুর জংশনে পুলিশের ঘেরাওয়ে পড়ে নিজের পিস্তল দিয়ে আত্মাহুতি দেন প্রফুল্ল। প্রফুল্ল চাকি আমাদের একটা বিহারের গর্ব, ঐতিহ্যময় লোক। তার ইন্ডিয়াতে যেরকম অনুষ্ঠান আয়োজন সব করা হয়, আমাদের বিহারে বা বাংলাদেশে এরকম আয়োজন করা হয়। আমরা যেহেতু যেভাবে হোক জানতে পারছি বা জানি যে শহীদ প্রফুল্ল চাকি একজন প্রথম শহীদ বা ইতিহাসের প্রথম একজন যোদ্ধা ছিল, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের পরবর্তী প্রজন্মে যারা আছে, তারা কিন্তু অনেকেই জানে না বা জানতেও হয়তো পারবে না। নতুন প্রজন্ম আসতেছে, তারা যাতে বুঝতে পারে যে এটা প্রফুল্ল চাকির বাসা ছিল, এখানে সে জন্মগ্রহণ করছে। স্থানীয়রা বলছেন 90-এর দশকে প্রফুল্ল চাকি স্মৃতি সংসদ তার জন্মভিটায় স্মৃতিফলক স্থাপন করলেও সেটিও আজ লোকচক্ষুর আড়ালে প্রায়। তার স্মৃতিতে গড়া পাঠাগারটিও বন্ধ অনেক বছর হলো। প্রফুল্ল চাকির জন্মভিটা নাগর নদীর তীরে অবস্থিত। কিছুটা অযত্ন আর অবহেলার দায়ে নাগর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সকলের আশা যে ওখানে একটা দাতব্য কোনো একটা প্রতিষ্ঠান কিংবা একটা স্মৃতিস্তম্ভ যদি করা হতো, কিংবা একটা ছোট যদি শিশু পার্ক করা হতো। স্থানীয় প্রশাসন বলছে অগ্নিযুগের এই বিপ্লবীর বাস্তুভিটা সংরক্ষণে উদ্যোগ নেয়ার কথা ভাবছে তারা। আমরা চাচ্ছি যেহেতু সামনে দিনগুলোতে আমরা উচ্চতরভাবে লিখে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমরা দেখি এখানে আধুনিক ভাবে যাতে স্মৃতি সংরক্ষণ করা যায়। আত্মাহুতির আগে নন্দলাল ব্যানার্জি নামে যে পুলিশ কর্মকর্তা প্রফুল্ল চাকিকে গ্রেফতারের চেষ্টা করেছিলেন, 6 মাসের মাথায় তাকে হত্যা করে প্রতিশোধ নিয়েছিলেন বিপ্লবী রনেন গাঙ্গুলি ও শ্রীশচন্দ্র পাল। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।